দেখো, আমরা যে চ্যাপ্টারটা এখন শুরু করছি, হাউ সিকিউরিটিজ আর ট্রেডেড। এটা হলো আমাদের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের সর্বশেষ চ্যাপ্টার আর সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু এখান থেকে একের অধিক প্রশ্ন থাকতে পারে। বেশিরভাগ বছর এই চ্যাপ্টার থেকে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের দুইটা প্রশ্ন থাকে, পার্ট বিতে বা পার্ট সিতে। অর্থাৎ শেয়ার বাজারে কিভাবে শেয়ারগুলো লেনদেন হয়, হাউ সিকিউরিটিজ আর ট্রেডেড, ঠিক সেটার উপর ভিত্তি করে এই চ্যাপ্টারটা। আমি সবসময় চ্যাপ্টারটা সব লাস্টে করাই, যাতে কারেন্ট শিখেই সরাসরি পরীক্ষা অ্যান্সার করা যায়। তো আমরা সবাই আছি তো না? আমি কয়েকটা জিনিস একটু তোমাদেরকে বলছি। জি স্যার। শেয়ার বাজারে একটা পাবলিক লিমিটেড কোম্পানি যখন শেয়ারটা ছাড়ে, আর আমাদের মতন ইনভেস্টররা যখন শেয়ারটা কিনতে যায়, তখন এদের দুজনের মাঝখানে, মানে কোম্পানি আর ইনভেস্টরের মাঝখানে একটা ব্রোকার হাউস চলে আসে। এরকম অনেক ব্রোকার হাউস আছে ব্যাংকের মতন, তারা সরকারি অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে, তারা ব্যাংকের মতো তারা বিও অ্যাকাউন্ট খুলে এই সমস্ত ইনভেস্টরদেরকে শেয়ার ক্রয় বিক্রয়ে তারা সহযোগিতা করে। অবশ্যই এই কাজটা করতে গিয়ে তারা উভয় পক্ষের কাছ থেকে কমিশন নেয়, এটাই তাদের সোর্স অফ ইনকাম। কখনো কখনো তারা ঋণও দেয়। তাহলে খেয়াল করো, একটা একটা ব্রোকার হাউস, সে ইনভেস্টর এবং কোম্পানির মাঝখানে সেতু বন্ধু হিসেবে কাজ করে, বা দালালের মতন কাজ করে। কোম্পানির শেয়ার বিক্রি করার কাজে হেল্প করে, আবার ইনভেস্টরদেরকে বিনিয়োগ করার কাজেও হেল্প করে। এবং আরো একটা হেল্প করে, ইনভেস্টরদেরকে বলে তোমরা চাইলে সম্পূর্ণ টাকা, নিজেদের টাকা দিয়েও শেয়ার কিনতে পারো, আবার আমার কাছ থেকে ঋণ করেও শেয়ার কিনতে পারো। এই ব্রোকার হাউসের কাছ থেকে ঋণ নিয়ে শেয়ার কেনা মানে মার্জিনের মাধ্যমে শেয়ার কেনা। আর এই বিষয়টা আমরা যখন অঙ্কটা করব, আস্তে আস্তে আমাদের সামনে চলে আসবে। মার্জিনের মাধ্যমে শেয়ার কেনা তার মানে শেয়ারের মূল্য টোটাল যত টাকা হবে তার একটা অংশ ইনভেস্টর দিবে, আর একটা অংশ লোন হিসাবে ওই ব্রোকার হাউস দিবে, বিনিময়ে সে ইন্টারেস্ট নেবে। তারপর এই ব্রোকার হাউসের এই বিজনেস করার জন্য, সহযোগিতার মাধ্যমে বিজনেস করার জন্য, তারা আসলে ব্যাংকের মতন একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এই পাবলিক লিমিটেড কোম্পানি এবং ইনভেস্টরদের মাঝখানে। তো আমরা যখনই অঙ্কটা করতে যাব, তখনই মাঝে মাঝে এই মার্জিনের ব্যাপারটা আসবে। তো মার্জিনের মানে হলো যে তুমি যখন একটা কোম্পানি শেয়ার কিনতে যাবা, তখন তোমার নিজের কিছু টাকা বিনিয়োগ করতে হবে, আর কিছু টাকা ওই তোমার ব্রোকার হাউস তোমাকে ঋণ দিবে। তাহলে কিছু টাকা তুমি দিবা আর কিছু টাকা তোমাকে ঋণ দিবে, এইভাবে শেয়ার কেনাটাকে মার্জিনের মাধ্যমে শেয়ার কেনা বলে। তো এটাই আমরা আজকে অঙ্কের মাধ্যমে একটু একটু করে শেখার চেষ্টা করব। চলো, প্রথম অঙ্কটা আমি একটু পড়ি, তোমরা বুঝতে পারবে। মিস্টার রহমান হ্যাজ ইনভেস্টেড টাকা 1,08,000 আন্ডার মার্জিন, ওই দেখো বলে দিয়েছে। অর্থাৎ মিস্টার রহমান 1,08,000 টাকা বিনিয়োগ করতে চায় মার্জিনের আন্ডারে। এই মার্জিনের আন্ডারে বিনিয়োগ করা মানে সম্পূর্ণ টাকা সে দেবে না, সে কিছু টাকা দিবে, আর কিছু টাকা ব্রোকার হাউস থেকে সে ঋণ নিবে, লোন নিবে। His broker asked him to put 30% to initial transaction. তার মানে বলতে চাচ্ছে যে মোট বিনিয়োগের 30% তাকে দিতে দিতে বলছে, তাহলে বাকি 70% সে তাকে ঋণ দিবে। অর্থাৎ ব্রোকার হাউস মিস্টার রহমানকে মাত্র 30% টাকা দিতে বলছে, তাহলে বাকি 70% সে লোন নেবে। তো এখন আমাদের প্রশ্ন করেছে হাউ মাচ হি হ্যাজ টু ডিপোজিট। তাহলে মিস্টার রহমানকে কত টাকা ডিপোজিট করতে হবে? তো ইজি, মোট বিনিয়োগের মূল্য যদি 1,08,000 টাকা হয়, তাহলে তাকে ডিপোজিট করতে হবে 1,08,000-এর 30%। তাহলে 1,08,000-এর 30% মানে 32,400 টাকা ডিপোজিট করতে হবে, অঙ্ক শেষ। ব্যাপারটা বুঝেছো তোমরা?
এখন সুকন্যা 1,08,000 টাকার মধ্যে যিনি ইনভেস্ট করছেন তিনি যদি 32,400 টাকা দেন তাহলে উনি লোন নিচ্ছেন কত টাকা? তাহলে উনি ব্রোকার হাউস থেকে ঋণ নিচ্ছেন কত টাকা বলতে পারবে? 1,08,000 টাকা থেকে 32,400 বাদ দাও, তাহলে বাকি টাকাটা সে ঋণ নিচ্ছে নাকি? স্যার ৭৬,০০০। ঠিক আছে তো? 1,08,000 থেকে 32,400 বাদ দাও, তাহলে বাকিটা সে ঋণ নিচ্ছে নাকি? আচ্ছা, জি স্যার। মোট বিনিয়োগের ৭৫,৫০০ টাকা হচ্ছে ঋণ নেবে। ঋণ নিচ্ছে। আচ্ছা, মোট বিনিয়োগের সে দিচ্ছে কত পার্সেন্ট? মোট বিনিয়োগের সে কত পার্সেন্ট বিনিয়োগ করতেছে মিস্টার রহমান? 30%। এই 30%কে আমরা মার্জিন বলি। যখনই আমরা এক একটা অঙ্ক করতে যাব তখনই নতুন নতুন এক একটা জিনিস আসবে, আমি বুঝাই দিব। কিন্তু এই যে প্রথম যে লাইনটা, এটা কি আমরা বুঝেছি বলতো? যে যদি ওনারা বলে যে কত টাকা তাকে ডিপোজিট করতে হবে, তো আমি বলবো যদি মার্জিনটা 30% হয়, মোট বিনিয়োগ যদি 1,08,000 টাকা হয়, তাহলে তাকে বিনিয়োগ করতে হবে ওই 30%, ওই 1,08,000-এর। আর যদি আমাদেরকে প্রশ্ন করতো মার্জিন লোন কত টাকা, তখন আমি এই 1,08,000-এর 70% ধরতাম। কারণ 30% যদি মার্জিন হয় তাহলে মার্জিন লোন হবে বাকি 70%, ঠিক না? জি স্যার। তো এটা আসলে অঙ্ক ছিল না, এটা একটা ধারণা দেওয়ার জন্য করা ছিল। এবার মূল অঙ্ক আমি করছি 2 নাম্বার, যেরকম অঙ্ক পরীক্ষাতে আসতে পারে, মানে বোর্ডে আসতে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে পারে, এমন একটা অঙ্ক হচ্ছে 2 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমরা হাতে হাতে করব, তবে হাতে হাতে করার আগে আমি অঙ্কটা পড়বো। তোমরা দেখো, শুরুতেই ওনারা বলছে 2 নাম্বারে ইনিশিয়াল মার্জিন রিকোয়ার্ড 50%। তানজিন, এই কথাটার মানে হলো মোট বিনিয়োগ হবে যত টাকা, ইনভেস্টর দেবে তার 50%, আর বাকি 50% হবে লোন, তাই না? জি স্যার। আর আমাদের টোটাল ইনভেস্টমেন্ট টাকা কত? 10,000। কিভাবে 10,000 হলো? 100টা শেয়ার, এক একটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে 100 টাকার দামের 100টা শেয়ার কিনতে গিয়ে আমাদের মোট লাগবে 10,000। আর এই 10,000-এর 50% দিবে ইনভেস্টর, আর 50% হবে লোন। ঠিক কথা না বলো তো? জি স্যার। এবার একটা মজার জিনিস দেখো, ক্যালকুলেট অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিনটা কত সেটা বের করো। ইফ শেয়ার প্রাইস ড্রপস টু টাকা 90 and 80 ফ্রম টাকা 100, যদি এক একটা শেয়ারের দাম 100 টাকা থেকে কমে 90 টাকা এবং 80 টাকা হয়, তাহলে অ্যাকচুয়াল মার্জিন কত সেটা বের করো। তার মানে আমরা যখন কিনেছিলাম তখন এক একটা শেয়ারের দাম 100 টাকা ছিল, কিন্তু কয়েকদিন পর ওই শেয়ারের দাম কমে 90 টাকা হয়ে গেছে। তাহলে যখন শেয়ারের দাম 90 টাকা হয়েছে তখন আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কত? আমি তো 50% মার্জিনে কিনেছিলাম, কিন্তু আমার তো শেয়ারের দাম কমে গেছে, তাহলে আমার অ্যাকচুয়াল মার্জিনটা কত সেটা বের করো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার বলছে যদি 80 টাকা হয় তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্জিন কত? তাহলে এই একই জিনিস আমরা করব দুইবার। শেয়ারের দাম একবার 90 টাকা ধরে, একবার 80 টাকা ধরে। তোমরা কি আমার কথা বুঝছো? বুঝছো? জি স্যার। এবার জি তাবাস্সুম একটু আমার সঙ্গে সঙ্গে কথা বলো। তাবাস্সুম, বলো তো আমরা মোট শেয়ার কিনেছি কতগুলো? 100 শেয়ার। 100 শেয়ার। এক একটার দাম তখন ছিল কত? কেনার সময় কত ছিল দাম? 10,000 100 টাকা করে। টাকা করে। 100 টাকা করে মোট দাম ছিল 10,000, তাই না? জি স্যার। আমাদেরকে অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে যদি শেয়ারের দাম 100 টাকা থেকে কমে 90 টাকা হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে আমাকে বলো তো এই 90 টাকা করে যদি হয়, 90 টাকা করে যদি এক একটা শেয়ারের দাম হয়, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আমাদের মোট ইনভেস্টমেন্টের মূল্য হচ্ছে 10,000, এর 50% আমি বিনিয়োগ করেছি, তার মানে আমি বিনিয়োগ করেছি 5,000, কিন্তু আমার লোন নিয়েছি তাহলে না বাকি 5,000, বাকি 5,000 আমি লোন নিয়েছি না? জি স্যার। তাহলে মনে রেখো, 10,000 টাকার মধ্যে আমার মার্জিন যদি 50% হয় অর্থাৎ 5,000 হয়, তাহলে আমার মার্জিন লোন কিন্তু বাকি 5,000, ঠিক না? জি স্যার।
আর বর্তমানে যদি সেই শেয়ারের দাম 90 টাকা হয়ে যায়, তাহলে একটা কাজ করো, 100 গুণ 90, 100 গুণ 90 দিলে না 9,000 টাকা হয়। জি স্যার। এই 9,000 কে আমরা বলি সিভিএস। সিভিএস মানে হলো কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি, লিখে নাও। সিভিএস মানে হলো কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। সিভিএস, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিকে আমরা বলি সিভিএস। সিভিএস, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। আর এটার দাম হবে 100 গুণ 90, অর্থাৎ শেয়ারের সংখ্যা গুণ বর্তমান শেয়ারের প্রাইস। এটাকে আমরা বলি সিভিএস। কি ঠিক আছে? তাবাসসুম, জি স্যার। 90 টাকা করে শেয়ারের দাম হলে আমাদের সিভিএস টা 90,000 গুণ 100, 9,000 টাকা হলেও আমার মার্জিন লোন কিন্তু ওই 5,000 টাকাই থাকবে, কারণ আমি লোন তো শুরুতে 5,000ই নিয়েছিলাম, তাই না? জি স্যার। তাই আমার সিভিএস ভাই 9,000 টাকা হলেও আমার মার্জিন লোন কিন্তু ওই 5,000 টাকাই থাকবে। এইবার আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করব। এই ধরনের প্রশ্ন থেকে কিভাবে আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করব, এখন আমি তোমাদেরকে সেটা ক্যালকুলেশন করে দেখাবো। সবাই খাতা নাও, লেখো উই নো অ্যাকচুয়াল মার্জিন সমান সমান সিভিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস ইনটু 100। এটা হলো সূত্র, সূত্রটা লিখে নাও। তোমাদেরকে একটু আগে আমি সিভিএস শিখাইছি। লেখো অ্যাকচুয়াল মার্জিন সমান সমান, এটা হচ্ছে সূত্র, সিভিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস ইনটু 100। এই দেখো সাইডে লিখে দেওয়া হয়েছে, সিভিএস মানে হলো কারেন্ট ভ্যালু অফ শেয়ার অথবা সিকিউরিটি। সিভিএস মানে হলো কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি বা কারেন্ট ভ্যালু অফ শেয়ার, এটাকে আমরা বলি সিভিএস। আর আমাদের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন সমান সমান সিভিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস ইনটু 100। তো আমাদের 90 টাকা করে হলে আমাদের সিভিএস না 9,000, 80 টাকা করে হলে আমাদের সিভিএস না 8,000। বুঝছো নাকি তোমরা? জি স্যার। তাহলে দেখো এবার আমরা প্রথমটা ক্যালকুলেশন করছি। দেখো 90 গুণ 100, এটা হচ্ছে আমাদের কারেন্ট সিভিএস এর মান। 90 গুণ 100 কেন? এক একটা শেয়ারের দাম 90 টাকা আর শেয়ারের সংখ্যা হলো 100। আর মার্জিন লোন, লোনটা হচ্ছে ওই 10,000-এর 50% হচ্ছে লোন, তাই না? আর নিচে সিভিএস হচ্ছে 90 গুণ 100। দেখো তো এই জিনিসটা বুঝছো না? সিভিএস আর লোনের ব্যাপারটা বুঝছো না? দেখো তো এখানে যেটা লিখলাম আমি, জি স্যার। সিভিএস হচ্ছে 90 গুণ 100 আর লোন হচ্ছে 10,000-এর 50%, লোন পরিবর্তন হবে না। আবার নিচে সিভিএস আর এখানে একটা ইনটু 100 আছে পাশে, তোমরা ইনটু 100টা দিয়ে দিও। এখানে 100টা পড়েনি, তোমরা 100টা দিয়ে দিও। এটা সূত্র লিখেছি। এবার দেখো এট 90, মানে 90 টাকা যখন দাম তখন আমরা এই ক্যালকুলেশনটা করছি। তাহলে 9,000 মাইনাস 5,000 ভাগ 9,000 ইনটু 100 এখানে আসেনি, তাতে আমার মার্জিনটা চলে আসছে 44.44%। যেখানে আমরা কেনার দিন আমার মার্জিনটা 50% ছিল, শেয়ারের দাম কমে যাওয়াতে আমার মার্জিনও কমে 44.44% হয়ে গেছে, দেখেছো? জি স্যার। আর এখানে যে আমি এট 90 লিখেছি, এটা একদম শুরুতে লেখো, উই নো এর নিচে লেখো। আর 90টা ওইখানে লেখা উচিত ছিল, তাই না? জি এই স্যার, এটা শুরুতে 90টা সুন্দর শুরুতে করে। লেখা উচিত ছিল। এবার তানজিনা এই 80টা তোমরা নিজেরা করো তো। সুকন্যা 80, এই টাকা 80 দিয়ে তোমরা নিজেরা করো।
স্যার ওইটাতে যেরকম 10,000-এ 50% ধরছি, এটাতে 10,000-এর যত আসবে তার 30% ধরবো। না, লোন সব সময় একই রকমই থাকে। আমি একটু আগে বলেছি লোনের কোনো পরিবর্তন হয় না। শেয়ারের দাম যতই কমুক লোন সব সময় একই রকমই থাকবে। দেখো আমাদের দাম 90 টাকা হয়েছিল, কিন্তু লোন কি আমাদের 9,000-এর উপর ধরছি না 10,000-এর উপর ধরছি? 10,000। তাহলে লোন সব সময় 10,000-এর উপরেই 50% হবে, বুঝছো? স্যার লোন কখনো পরিবর্তন হবে না। স্যার 7.5। হ্যাঁ, সুকন্যা বলো। 37.5 অ্যান্সার। তানজিনা? জি স্যার, এটাই আসছে। চলো দেখি। অ্যাকচুয়াল মার্জিন এবার 80 গুণ 100, কিন্তু লোন দেখো সেই 5,000-ই, আর নিচে 80 গুণ 100। তাহলে 80 গুণ 100 সমাধান করলে 37.5%। এই বলো পেরে গেছো না? হইছে না বলো তো? তাবাসসুম পারছো করতে? জি স্যার, এটাই আসছে। আচ্ছা, তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো একটু দেখো তো। 100 টাকা থেকে যখন 100 টাকার দাম ছিল আমার মার্জিন ছিল 50%। যখন 90 টাকার দাম হলো তখন আমার মার্জিন হলো 44%। যখন আরো 10 টাকা কমে 80 টাকা হলো তখন আমার মার্জিন হলো 37.5%। তাহলে শেয়ার বাজারে শেয়ারের দাম যত কমতে থাকে আমার মার্জিনটাও তত কমতে থাকে, তাই না? মার্জিনটাও কমতে থাকে না? জি স্যার। এখন যারা ব্রোকার হাউস তারা তোমার এই মার্জিনটার দিকে খেয়াল করে, খেয়াল করতে করতে এমন একটা মার্জিন ওরা নির্দিষ্ট করে, তখন তারা দেখে যে দাম আরো যদি কমে যায় তখন তোমার নিজে যেটা বিনিয়োগ করেছে ওটা তো শেষ হয়ে যাবে, তখন লোনের টাকা ধরবে। ওরা লোন কখনো ধরতে দিবে না। তাই তারা কি করবে, মার্জিনটা কমতে কমতে একটা নির্দিষ্ট লেভেলে আসার সাথে সাথে তারা তোমাকে কল করবে, ফোন দিয়ে বলবে তুমি আরো টাকা জমা দাও, আরো টাকা জমা দাও, তা নাহলে কিন্তু তোমার এই লেনদেনটি টিকবে না, আরো টাকা জমা দাও। এটাকে বলা হয় মার্জিন কল প্রাইস। এটাকে কি বলে? মার্জিন কল প্রাইস। অর্থাৎ যখন শেয়ারের দাম কমতে কমতে এমন একটা লেভেলে চলে আসে যে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কমতে কমতে এমন একটা লেভেলে আসে, যেই লেভেলে আসার পর তখন ব্রোকার হাউস বিনিয়োগকারীকে আরো টাকা জমা দিতে বলে। এই লেভেলটাকে আমরা বলি মার্জিন কল প্রাইস। এটাকে আমরা কি বলি? মার্জিন কল প্রাইস। হ্যাঁ, হ্যাঁ, আর বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্টে আসলে মার্জিন কল প্রাইস করে? এই পার্সেন্টটাকে আমরা ব্রোকার হাউসরা বলে মেইনটেনেন্স মার্জিন। এটাকে বলা হয় তারা মেইনটেনেন্স মার্জিন। সেই জন্য দেখো আমি এই অঙ্কের বাকি অংশটুকু একটু পড়ছি। এইটুকু পর্যন্ত অ্যান্সার দেওয়া হয়ে গেছে, এবার বাকিটুকু হতে বলছে হোয়াট উইল বি দ্য মার্জিন কল প্রাইস। এই আরেকটা প্রশ্ন, মার্জিন কল প্রাইসটা কত হবে, মানে প্রাইসটা এই 80 টাকা থেকে কমতে কমতে কত টাকায় নামলে ব্রোকার হাউস তোমার কাছে কল করে টাকা চাইবে? অ্যাজিউম দ্যাট মেইনটেনেন্স মার্জিন 30%। এইটাই হলো আসল মেইনটেনেন্স মার্জিন। 30% মানে হলো 30%-এর নিচে কখনোই ব্রোকার হাউস তোমাকে নামতে দিবে না। 30%-এর নিচে নামলেই তখন তোমাকে মার্জিন কল করবে। তার মানে তোমার এই অ্যাকচুয়াল মার্জিনটা কমতে 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 30%-এ আসার সাথে সাথে ব্রোকার হাউস তোমাকে কল করবে। এখন প্রশ্ন হচ্ছে 30%-এ নামতে গেলে তো প্রাইসটা কমতে হবে, তাই না? প্রাইসটা কমতে হবে না? 90 টাকা প্রাইস হতে 44 হয়েছে, 80 টাকা হতে 37.5 হয়েছে। তাহলে 80 টাকা থেকে কত কমলে আমি মার্জিন কল করব? তার মানে হলো প্রাইসটা কততে আসলে আমার অ্যাকচুয়াল মার্জিনটা 30% হয়ে যাবে। কি বলছি বুঝছো? অর্থাৎ তোমার প্রাইসটা কত হলে আমার অ্যাকচুয়াল মার্জিনটা 30% হবে। অর্থাৎ 30%-এর মার্জিনটা আসলেই, অ্যাকচুয়াল মার্জিনটা 30%-এ আসলেই তখন ব্রোকার হাউস তোমার কাছে কল করবে। তার মানে অ্যাকচুয়াল মার্জিনটা যেই পার্সেন্টেজে আসলে ব্রোকার হাউস কল করে ওইটাকেই মেইনটেনেন্স মার্জিন বলে। তাহলে আমাদের মেইনটেনেন্স মার্জিনটা হচ্ছে 30%। তার মানে অ্যাকচুয়াল মার্জিনটা যখন মেইনটেনেন্স মার্জিনের সমান সমান হয় তখনই মার্জিন কল করতে হয়। তো ওনারা প্রশ্ন করেছে সেই মার্জিন কল প্রাইসটা কত।
অর্থাৎ 90 টাকা 80 টাকা কত টাকায় নামলে মার্জিন কল করা হবে সেই প্রাইসটা বের করতে বলছে। এখন আমি তোমাদেরকে দেখাবো এই প্রাইসটা আমরা কিভাবে বের করতে পারি। তোমরা 90 টাকা 80 টাকা দাম দিয়ে তোমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করা শিখেছো, এবার শিখবা মার্জিন কল প্রাইসটা কিভাবে নির্ণয় করে। মনোযোগ দাও, আমি এখন করছি, আমার সাথে সাথে করবা। দেখো এগেইন মার্জিন কল প্রাইস বের করার জন্য আমাদের সূত্র লোন, যে তুমি আগেই বলেছি লোনের টাকায় তুমি হাত দিতে পারবে না, লোন ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার ইন্টু 1 মাইনাস মেইনটেনেন্স মার্জিন। মেইনটেনেন্স মার্জিন লিখে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়েছি, তার মানে মেইনটেনেন্স মার্জিনের পার্সেন্টেজটা এখানে ব্যবহার করব। তাহলে এই যে ব্লু কালি দিয়ে আমি যে সূত্রটা লিখেছি এটা হলো মার্জিন কল প্রাইস বের করার সূত্র, লোন ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার ইন্টু 1 মাইনাস মেইনটেনেন্স মার্জিন। এই সূত্রটা নোট করে রাখবা খাতায়। এটা হলো মার্জিন কল প্রাইস বের করার সূত্র। মার্জিন কল প্রাইস মানে হলো শেয়ারের মূল্য কমতে কমতে যে লেভেলে আসলে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেনেন্স মার্জিনের সমান সমান হয়ে যায়, ওই প্রাইসটাকে আমরা মার্জিন কল প্রাইস বলি। শেয়ারের দাম যত কমে অ্যাকচুয়াল মার্জিনও তত কমে। এই অ্যাকচুয়াল মার্জিনটা কমতে কমতে যখন সেটা মেইনটেনেন্স মার্জিনের সমান সমান হয়ে যায়, শেয়ারের প্রাইসে যত টাকা প্রাইস হওয়ার কারণে অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেনেন্স মার্জিনের সমান সমান হয়ে যায়, ওই প্রাইসটাকে আমরা বলি মার্জিন কল প্রাইস। আর সেটা বের করার সূত্র হলো লোন ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার ইন্টু 1 মাইনাস মেইনটেনেন্স মার্জিন। সূত্রটা লিখে নাও। এবার বলো আমাদের লোনটা 5,000 না, আমাদের নাম্বার অফ শেয়ার 1,000 না, আর আমাদের মেইনটেনেন্স মার্জিনটা 30% ছিল না। জি স্যার। জাস্ট এই জিনিসটা ক্যালকুলেশন করলে তোমরা সেই প্রাইসটা পেয়ে যাবা। প্রাইসটা যত হলে মার্জিন কল করার প্রয়োজন পড়বে। এই যে দেখো ক্যালকুলেশন করছি 71.43, 71.43। তাহলে যদি তোমার প্রাইসটা শেয়ারের প্রাইসটা 100 টাকা থেকে কমতে কমতে 71 টাকা 43 পয়সায় চলে আসে, তখনই ব্রোকার হাউস তোমাকে কল করে বলবে টাকা জমা দাও। তখনই ব্রোকার হাউস তোমাকে কল করে টাকা জমা দিতে বলবে। তার মানে 80 টাকায় পর্যন্ত নামলেও মার্জিন কল করার প্রয়োজন হবে না, কারণ দেখো আমাদের মেইনটেনেন্স মার্জিনটা তো 30% আর আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা হচ্ছে 37.5%। তাই শেয়ারের দাম 80 টাকায় নামলেও মার্জিন কল করার প্রয়োজন পড়বে না, কিন্তু 80 টাকা থেকে আরেকটু কমলে মার্জিন কল করার প্রয়োজন পড়বে, আর সেই দামটা হচ্ছে 71 টাকা 43 পয়সা। এটাকে বলা হয় মার্জিন কল প্রাইস। এই অর্থাৎ শেয়ারের দাম 71 টাকা 43 পয়সায় নামলেই মার্জিন কল করার প্রয়োজন পড়বে। তোমরা অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্রটা খাতায় তুলে নাও। প্রথম প্রথম একটু ঝামেলা লাগলেও তোমরা দেখবা যে আস্তে 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 এই অঙ্কটা তোমাদের কাছে ইজি হয়ে গেছে। আমি সব ব্যাচের ছেলে মেয়েদেরকে দেখেছি প্রথম দিকে অঙ্কটা নিয়ে খুব একটা ধাক্কা লাগে, কিন্তু আস্তে আস্তে এই অঙ্কটা তারা খুব ভালো পারে। এবং শেষ দিকে আমি এই চ্যাপ্টারটা করাই এই জন্য যাতে শেখার সাথে সাথে গিয়ে পরীক্ষাতে গিয়ে অ্যান্সার করা যায়। আর এটা তোমাদের পরীক্ষাতে থাকবেই, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। তোমরা কি মার্জিন কল প্রাইসটা খাতায় তুলেছ? জি স্যার। চলো আমরা এবার 3 নম্বর অঙ্কটা একটু পড়ি। 3 নম্বর অঙ্কটা ওনারা বলতেছে ইফ শেয়ার ভ্যালু ইনক্রিজ ফ্রম 12,070 থেকে 17,177, যদি শেয়ারের দাম 12,070 থেকে 17,177 বেড়ে যায়, অর্থাৎ শেয়ারের দাম আগে ছিল 12,070, ওখান থেকে বেড়ে যদি 17,170 যদি হয়ে যায়, and ইনিশিয়াল মার্জিন যদি হয় 40%। এই তোমরা আমাকে বলো তো, যদি আমাদের 12,070 থেকে যদি শেয়ারের দামটা এখন 17,177 হয়ে যায়, এই তাহলে 17,177টাই এখন আমাদের সিভিএস না? 17,177 তাহলে এখন সিভিএস না বলো তো? জি স্যার। আগে আমাদের দাম ছিল
12,070, এটা হচ্ছে যখন বিনিয়োগ করেছি তখন তার দাম ছিল 12,070, এখন তার দাম বেড়ে হয়ে গেছে 17,177। তাহলে এই 17,177 তাহলে এখন আমাদের সিভিএস না বলতো? আর তাবাসসুম আমাদের লোন, আমাদের যদি ইনিশিয়াল মার্জিনটা 40% হয় তাহলে আমাদের লোনটা 60% না? জি স্যার। কার 60%? এই যে প্রথম যে বিনিয়োগ করেছিলাম তার 60% নাকি? প্রথম যেটা বিনিয়োগ করেছিলাম তাহলে এটার 60% হবে না লোন? জি স্যার। তাহলে এবার তুমি অ্যাকচুয়াল মার্জিনের সূত্র বলো। আমাদের অ্যাকচুয়াল মার্জিনের সূত্র হচ্ছে সিভিএস মাইনাস লোন, লোন মানে এটার 60%, ডিভাইডেড বাই সিভিএস মানে আবার এটা ইনটু 100। এটাই না আমাদের অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র বলো তো? জি স্যার। তাহলে দেখো ওনারা বলছে ইফ শেয়ার ভ্যালু ইনক্রিজেস ফ্রম 12,070 থেকে 17,177, যখন বিনিয়োগ করেছিলাম তখন শেয়ারের দাম ছিল 12,070। এটাই হচ্ছে আমাদের একদম শুরুতে বিনিয়োগ করেছিলাম, সেখানে আমাদের মার্জিন ছিল 40%, তাহলে আমাদের লোন ছিল 60%। তাহলে আমাদের মার্জিন লোনটা হচ্ছে 12,070 এর 60%, ঠিক আছে না? এখন তার ভ্যালু হয়ে গেছে জি স্যার। 17,177, তাহলে 17,177 হচ্ছে এখন আমাদের সিভিএস। ক্লিয়ার? তাহলে সিভিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস ইনটু 100, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র। প্রশ্ন করেছে দেন হোয়াট উড বি দ্য অ্যাকচুয়াল মার্জিন। ওই দেখো আমি অ্যাকচুয়াল মার্জিনের সূত্র লিখে ফেলেছি, এটা হলো সিভিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস ইনটু 100। তোমরা এটা লেখার আগে ওই সূত্রটা লিখে নাও। এইটা লেখার আগে, এই অ্যামাউন্টটা লেখার আগে তোমরা সূত্রটা লিখে নাও। উই নো অ্যাকচুয়াল মার্জিন, এই কথাটা আগে লিখে নাও। উই নো অ্যাকচুয়াল মার্জিন উই নো অ্যাকচুয়াল মার্জিন সমান সমান সিভিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস ইনটু 100। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিনের সূত্র। উই নো, এই সূত্রটা আগে আমরা লিখে নিব। এটা আমাদের এই অঙ্কটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিনের সূত্র, এটা আমরা জানি। এবার আমরা দেখবো আমাদের সিভিএস কোনটা। আমাদের সিভিএস হচ্ছে 17,177, আমাদের লোন হচ্ছে ওই 12,070 এর 60%, ডিভাইডেড বাই সিভিএস ওই 17,177 ইন্টু 100। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা বের হয়ে আসবে 57.84%। দেখেছো? জি স্যার। কোন অসুবিধা আছে? না স্যার। তাবাসসুম তুলেছো? জি স্যার। সুকন্যা? জি স্যার। এই অঙ্কটার দিকে তাকাও। এটা আরেকটা ক্যালকুলেশন। ক্যালকুলেট আফটার ট্যাক্স রিটার্ন to a corporation that buys a share of preferred stock। আচ্ছা এবার না ওনারা আমাদেরকে রিটার্ন বের করতে বলছে। তোমরা মনে রেখো রিটার্ন বের করতে গেলে দেখতে হবে আমি মোট কত টাকা বিনিয়োগ করেছি আর কত টাকা আমি রিটার্ন পাচ্ছি। রিটার্ন মানে আমি কত টাকা গেইন করতেছি। তাহলে টোটাল কত টাকা আমি গেইন করতেছি, কত টাকা বিনিয়োগ করেছিলাম সেটা দিয়ে ভাগ করে ইনটু 100। লাইনটা আমি পড়ছি তোমরা দেখো। ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স রিটার্ন, ওনারা আফটার ট্যাক্স রিটার্ন বের করতে বলছে টু এ কর্পোরেশন, একটা কর্পোরেশনের দ্যাট বাইজ এ শেয়ার অফ প্রিফার্ড শেয়ার এর টাকা 100, সে শেয়ারগুলো কিনেছিল 100 টাকা দিয়ে, এটা পারচেজ ভ্যালু, অ্যান্ড সেলস ইট ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার 95 টাকা।
100 টাকা দিয়ে ক্রয় করে 95 টাকায় বিক্রি করলে ক্যাপিটাল গেইন কিন্তু হয়নি, উল্টে ক্যাপিটাল লস হয়ে গেছে। 100 টাকায় কিনছি, 95 টাকায় বেচছি, 5 টাকা এখানে আমাদের লস হয়েছে। কিন্তু আমরা ডিভিডেন্ড পেয়েছি 10 টাকা, এখানে আবার 10 টাকা যোগ হওয়াতে আমার ইনকাম কিন্তু 5 টাকা বাড়লো, তাই না? তার মানে 5 টাকা লস ছিল ক্যাপিটালে, কিন্তু ডিভিডেন্ড থেকে আয় করেছে আবার 10 টাকা। তাহলে তাহলে মোট 10 টাকা থেকে 5 টাকা বাদ দিলে আমার আয় থাকতেছে এখনো 5 টাকা। আর কর্পোরেট ইন দ্য 40% ট্যাক্স ব্র্যাকেট, আর আমরা আয়ের উপরে ট্যাক্স দেই 40%। তাহলে এই ছিল আমাদের মোট আলোচনা। কথাটা আরেকবার শোনো, ওনারা আফটার ট্যাক্স রিটার্ন বের করতে বলছে। আমরা এখন আফটার ট্যাক্স রিটার্নটা কিভাবে বের হয় সেটা দেখব। এটা বের করার সময় তোমরা ক্যাপিটাল গেইন এবং আদার ইনকাম গুলো যোগ করব। ক্যাপিটাল গেইন অথবা লসটার সঙ্গে আদার ইনকাম গুলো যোগ করব, সকল প্রকার এক্সপেন্স গুলো বাদ দিব, ডিভাইডেড বাই আমাদের বিনিয়োগের পরিমাণ ইনটু 100, এইভাবে আমরা রিটার্নটা বের করি। এই অঙ্কে আমাদেরকে বলেছে আমরা শেয়ারগুলো কিনছিলাম 100 টাকায়, কিন্তু বেচছি 95 টাকায়। তাহলে 100 টাকা কিনে 95 টাকায় বিক্রি, এখানে ক্যাপিটাল গেইন হয়নি, উল্টা ক্যাপিটাল লস হয়েছে। আর আমাদের ডিভিডেন্ড পেয়েছি এখান থেকে আমরা 10 টাকা, এটা একটা ইনকাম। আর আমাদের ট্যাক্স দিতে হয়েছে 40%, এই একটা কথা ওনারা বলছে। কিভাবে আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করব, চলো আমরা ডাটাগুলো তুলি। উই আর গিভেন বা হেয়ার দিয়ে তুমি ডাটাগুলো তোলো। পারচেজ প্রাইস এট দ্য শেয়ার 100 টাকা, লেখো এই শেয়ারের পারচেজ প্রাইসটা হলো 100 টাকা, ডাটাগুলো তোলো। সেলিং প্রাইস অফ দ্য শেয়ার হচ্ছে 95 টাকা। তাহলে এই শেয়ারগুলো কিনছি আমরা 100 টাকায়, এই শেয়ারগুলো বিক্রি করেছি আমরা 95 টাকায়। ডিভিডেন্ড রিসিভ ডিউরিং দ্য ইয়ার 10 টাকা, এটা আমাদের একটা ইনকাম। লিখে ফেলি, যে ডাটাগুলো দেয়া আছে সেই ডাটাগুলো আগে খাতায় তুলে নিই। ডিভিডেন্ড রিসিভ ডিউরিং দ্য ইয়ার টাকা 10। আর ক্যাপিটাল গেইন অথবা লস, আমাদের আসলে লস হয়েছে। 95 টাকায় ক্রয় করে 95 টাকায় বিক্রয় করছি, অথচ ক্রয় করছিলাম 100 টাকায়। তাহলে এখানে কিন্তু আমাদের 5 টাকা লস হয়েছে, দেখেছো? তাহলে ক্যাপিটাল গেইন অথবা লস লিখে এখানে আমরা লস পেয়েছি 5 টাকা। তাহলে ক্যাপিটাল গেইন থেকে লস হয়েছে 5 টাকা, কিন্তু ডিভিডেন্ড থেকে আমাদের ইনকাম হয়েছে 10 টাকা। আমাদের ট্যাক্স রেট হচ্ছে 40%। এই ডাটাগুলো খাতায় তোলো। আমি এখন তোমাদের রিটার্ন বের করার সূত্রটা দেখাবো। এই চ্যাপ্টারের অঙ্কে অ্যাকচুয়াল মার্জিন, মার্জিন কল প্রাইস, আর এই যে আমি অ্যাকচুয়াল রিটার্ন বলতেছি, এই কয়েকটা জিনিস ছাড়া তেমন কিছু ক্যালকুলেশন করতে হয় না। ডাটাগুলো সব তুলেছ? পারচেজ প্রাইস 100 টাকা, সেলস প্রাইস 95 টাকা, ডিভিডেন্ড 10 টাকা, আর ক্যাপিটাল গেইন অথবা লস হচ্ছে -5 টাকা, মানে লস। আর ট্যাক্স রেট দেওয়া ছিল 40%। এই ডাটাগুলো ওনারা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল, তাই না? जी सर। এবার আমি টোটাল রিটার্ন বের করার সূত্রটা লিখছি, দেখো। আফটার ট্যাক্স ওয়ান পিরিয়ড রেট অফ রিটার্ন, আফটার ট্যাক্স ওয়ান পিরিয়ড রেট অফ রিটার্ন বের করার সূত্র হচ্ছে, ওই যে দেখো, ক্যাপিটাল গেইন অথবা লস ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ডিভিডেন্ড, যেহেতু ডিভিডেন্ড আমাদের ইনকাম, ডিভাইডেড বাই পারচেজ প্রাইস ইন্টু 100, এটাই হলো সূত্র। ক্যাপিটাল গেইন অথবা লস ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড বাই পারচেজ প্রাইস ইন্টু 100, এটাকে আমরা বলি আফটার ট্যাক্স ওয়ান পিরিয়ড রেট অফ রিটার্ন। ক্যাপিটাল গেইন অথবা লস ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ডিভিডেন্ড। আরো যদি কোনো ইনকাম থাকতো যোগ হতো, আরো যদি কোনো এক্সপেন্স থাকতো বাদ যেত। যেমন যদি এখানে ব্রোকার হাউস আমাদেরকে কমিশন নিত, তাহলে সেই কমিশনটা আমরা মাইনাস করতাম, যেহেতু কমিশনটা আমাদের এক্সপেন্স। যদি আমাদের উপর ঋণ নিত, ইন্টারেস্ট নিত, সেটাও আমরা মাইনাস করতাম, কারণ ইন্টারেস্ট আমাদের এক্সপেন্স। বাট এই অঙ্কটার মধ্যে এই জাতীয় জিনিস ছিল না, শুধু এই দুইটা জিনিস ছিল।
তাহলে ডিভিডেন্ডটা আমাদের ইনকাম, আর ক্যাপিটাল লস হয়েছে বলে এটা আমরা মাইনাস করছি, আর পারচেস প্রাইস ডিভাইডেড বাই আমি টোটাল যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছি সেটা হলো পারচেস প্রাইস ইনটু 100। এবার মানগুলো বসাই দিলাম। দেখো ক্যাপিটাল গেইনটা ছিল -5 টাকা ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস 10 ডিভাইডেড বাই 100 ইনটু 100, 70% হওয়ার কথা, 7% হওয়ার কথা। ওই যে দেখো 7% হয়ে গেছে। जी सर। যে কয়টা অঙ্ক আমরা আজকে করলাম, যদি সুযোগ হয় তাহলে এই অঙ্কগুলো আরেকবার সুন্দর করে নিজেরা নিজেদের খাতে করবো। আরেকবার করলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে। আর আগামী ক্লাসের পরে দেখবে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে আরো অনেক বেশি সহজ হয়ে গেছে। তো আজকে আর আমরা আগাবো না, এই 4টা অঙ্কই থাকুক। কি ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।